আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করতে সিনেটের প্রতি আহ্বান জো বাইডেনের। ইসলামোফোবিয়া রুখতে ঐক্যবদ্ধ তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান। জাতিসংঘে ভারতের আরএসএসকে নিষিদ্ধের দাবি পাকিস্তানের। জো বাইডেনের শপথ, নিরাপত্তার জন্য 20,000 সেনা মোতায়েন করা হবে। বিদায় নেওয়ার এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন প্রশাসন। এবং সর্বশেষ থাকছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানল ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করতে সিনেটের প্রতি আহ্বান জো বাইডেনের। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরু করতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর পাশাপাশি এই প্রক্রিয়াটিরও শুরু হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে চাঞ্চল্যকর এই তথ্য জানা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল হিল ভবনে ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে অপসারণের জন্য ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। বুধবার সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তখন 232/197 ভোটে পাশ হয় প্রস্তাবটি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি এখন সিনেটে পাঠানো হবে। মূলত সেখানে বিচার প্রক্রিয়ার পর 2/3 ভোটে পাশ করাতে হবে এটি। সেই বিচার প্রক্রিয়া শুরু করতে সিনেটকে অনুরোধ জানিয়ে বুধবার বিবৃতি দেয় নয়া প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাস ও বিপর্যয় অর্থনীতি নিয়ে সংকটের মধ্যে আছে। আমি আশা করি সিনেট নেতারা এই দেশের জন্য অন্যান্য জরুরি কাজগুলো করার পাশাপাশি অভিশংসন নিয়ে তাদের যে সাংবিধানিক দায়িত্বগুলো রয়েছে তা পালনের উপায় খুঁজে বের করবেন। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন। তবে আনুষ্ঠানিকভাবে তার ক্ষমতা গ্রহণের আগে সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরুর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। মূলত দায়িত্ব গ্রহণের পর বাইডেন মনোনীত মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়োগ দেওয়ার প্রশ্নে সিনেটের ব্যস্ততা থাকবে। তাছাড়া এর মধ্যেই বাইডেনের আরও কিছু এজেন্ডা বাস্তবায়নের কাজও চলবে। তবে নতুন প্রেসিডেন্ট চান সেই সব কাজের পাশাপাশি অভিশংসন বিচার প্রক্রিয়াও অব্যাহত থাকুক। ইসলামোফোবিয়া রুখতে ঐক্যবদ্ধ তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান। বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসলামোফোবিয়ার বিস্তার ঠেকাতে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরির ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান। ওই চুক্তিতে রাষ্ট্রের সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার কথাও বলা রয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি থেকে জানা যায়, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বাইরামভের উপস্থিতিতে দেশ তিনটির মধ্যে দ্বিতীয় ত্রিপক্ষীয় বৈঠকে এই চুক্তি স্বাক্ষর হয়। বৈঠকে শান্তি, নিরাপত্তা, ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও সাংস্কৃতিক খাতসমূহে ত্রিপক্ষীয় সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে দেশ তিনটি। বিতর্কিত জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘন ও ইসলামোফোবিয়া বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ জানিয়ে তারা ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য সম্মিলিতভাবে কাজ করতে একমত হয়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে 19 বছরের সংঘাতের পরিসমাপ্তির লক্ষ্যে চলমান আফগান শান্তি প্রক্রিয়ার বিষয়েও আলোচনা করেন 3 পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে করোনা ভাইরাস মহামারীর অর্থনৈতিক প্রভাব উত্তরণে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতিসংঘে ভারতের আরএসএসকে নিষিদ্ধের দাবি পাকিস্তানের। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সমর্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসকে হিংসাত্মক চরমপন্থী দল বলে আখ্যায়িত করেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরম কথাটি বলেন। এ সময় তিনি আরএসএসকে নিষিদ্ধ করার দাবিও জানান। ভারতীয় মিডিয়া সংবাদ প্রতিবেদনের খবরে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতীয়তাবাদী দলগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে মঙ্গলবার জাতিসংঘে বক্তব্য দেন মুনির আকরম। সে সময় তিনি আরএসএসকে উদাহরণ হিসাবে তুলে ধরেন। মুনির আকরম দাবি করেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরএসএস অত্যন্ত বিপজ্জনক। তিনি আরও বলেন, এই ধরনের হিংসাত্মক চরমপন্থী সংগঠন থেকেই পাল্টা হিংসার জন্ম হয়, যা আইসিস এবং কিংবা আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলো প্রশ্রয় দেয়। প্রতিবেদনে এও বলা হয়েছে, মুনির তার বক্তব্যে বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি। তিনি দাবি করেন, বিজেপির হিন্দুত্ববাদী আদর্শ ভারতের মুসলিমদের জীবনকে বিপন্ন করে তুলেছে। উল্লেখ্য, আল কায়দার মতো জঙ্গি সংগঠনই কেবল নয়, শ্বেতাঙ্গ ও অন্যান্য মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে পারলেই বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদকে আটকানো যাবে বলে ভাষণে দাবি করেন মুনির। জো বাইডেনের শপথ, নিরাপত্তার জন্য 20,000 সেনা মোতায়েন করা হবে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য রাজধানী ওয়াশিংটনে 20,000 সেনা মোতায়েন করা হবে। বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আগে প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের পক্ষ থেকে সহিংসতার আশঙ্কা বেড়ে যাওয়ার পর 20,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হলো। ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ প্রধান রবার্ট কন্ট্রি বুধবার বলেন, রাজধানীতে ন্যাশনাল গার্ডের 20,000-এরও বেশি সদস্য মোতায়েন করা হতে পারে। চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ওয়াশিংটনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ন্যাশনাল গার্ডের 15,000 সদস্য মোতায়েনের অনুমোদন দিয়েছিল। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI পুলিশ প্রধানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য হুঁশিয়ারি দিয়েছে। FBI বলছে, শপথ গ্রহণের আগে চরমপন্থীদের পক্ষ থেকে সহিংসতা হতে পারে। FBI-এর পরিচালক ক্রিস্টোফার ওয়েরে এবং ইউনাইটেড স্টেট সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক কেনেথ কিউশিনেলি সম্ভাব্য উগ্রবাদী সহিংসতার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, আগামী কয়েকদিনের ভিতরেই তারা জাতীয় হুমকির বিষয়ে একটি বুলেটিন প্রচার করবেন, যাতে আমেরিকার সমস্ত নাগরিককে সতর্ক অবস্থায় থাকতে বলা হবে। বিদায় নেওয়ার এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন প্রশাসন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার ইরানের দুটি ফাউন্ডেশন এবং সহযোগী প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন প্রশাসন দাবি করছে, এই দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ করে থাকে। মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের যে দুটি ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার একটি হচ্ছে ইসলামী বিপ্লব মহান নেতা ইমাম খামেনির নির্দেশে বাস্তবায়নকারী সংস্থা এবং অন্যটি হচ্ছে আস্তান কুচ রাজাবি। এই সংস্থাটি ইমাম রেজা মাজার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। ইমাম রেজা হচ্ছেন শিয়া মুসলমানদের অষ্টম ইমাম। নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন ফাউন্ডেশন দুটির নেতারা এবং তাদের সহযোগীরা। এছাড়া তাদের সম্পদ জব্দ করা হবে এবং যারা এই সব ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানল ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী বিশাল আকারের সামরিক মহড়ার দ্বিতীয় দিনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পারস্য উপসাগরে অবস্থানরত কয়েকটি যুদ্ধজাহাজ থেকে এইসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পাশাপাশি ইরানের সমুদ্র উপকূল থেকেও ছোড়া হয় ক্ষেপণাস্ত্র।
এইসব ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ও মহড়া এলাকায় অবস্থিত নকল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। ওমান সাগরের জলরাশির বিশাল এলাকায় বুধবার 2 দিনব্যাপী এই মহড়া শুরু হয় এবং শেষ দিনে এইসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে একতেদার-ই-দারিয়া বা নৌশক্তি 99। মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হামজাহ আলী কাভিয়ানি বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ইরানের উচ্চ পর্যায়ের সক্ষমতা রয়েছে। ইরানি নৌবাহিনীর হাতে বিভিন্ন পাল্লার বিপুল পরিমাণের এইসব ক্ষেপণাস্ত্র থাকায় নৌযুদ্ধের ক্ষেত্রে ইরানি নৌবাহিনী কার্যকর শক্তিতে পরিণত হয়েছে। ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, এবারের মহড়ায় ব্যবহৃত কিছু অস্ত্র ও সিস্টেমের কথা গোপন রাখা হয়েছে, এখনও তা প্রকাশ করা হয়নি। অ্যাডমিরাল কাভিয়ানি আরও বলেন, শত্রুদের জানা উচিত যে তারা যদি ইরানের পানিসীমা লঙ্ঘন করে তাহলে ইরানি সেনারা উপকূল ও সমুদ্র থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের জবাব দেবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।